এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11-এর চ্যাপ্টার 7 সজীব কোষের রাসায়নিক গঠন এবং জৈব অণুসমূহ। তো আজকে পার্ট 3-তে আমি তোমাদেরকে পড়াবো প্রোটিনের শ্রেণীবিভাগ। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। প্রোটিনকে মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে? একটি হচ্ছে সরল প্রোটিন, একটি হচ্ছে যুগ্ম প্রোটিন, অপরটি হচ্ছে আহৃত প্রোটিন। কি কি বললাম? একটি হচ্ছে সরল প্রোটিন, অপরটি হচ্ছে যুগ্ম প্রোটিন, তৃতীয়টি হচ্ছে আহৃত বা ডিরাইভড প্রোটিন। ক্লিয়ার? প্রথমে আসছি সরল প্রোটিন বা যাকে বলা হয় সিম্পল প্রোটিন। তো এই সরল প্রোটিনটা কি? অ্যামিনো অ্যাসিডগুলো দেখো পেপটাইড শৃঙ্খলের দ্বারা পরপর আবদ্ধ হয়ে এই সরল প্রোটিন তৈরি করে। তো এই সরল প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের যে পলিপেপটাইড শৃঙ্খল তা প্রোটিনের কার্যকরী রূপদান করে। তাহলে এই পলিপেপটাইড শৃঙ্খলগুলোর সংখ্যা অনুযায়ী এই সরল প্রোটিনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে? 1 নম্বর হচ্ছে মোনোমেরিক, অর্থাৎ এই ধরনের প্রোটিনে একটি মাত্র পলিপেপটাইড শৃঙ্খল বর্তমান। কয়টি পলিপেপটাইড শৃঙ্খল বর্তমান? একটি মাত্র পলিপেপটাইড শৃঙ্খল বর্তমান। ক্লিয়ার? তাহলে এই মোনোমেরিক প্রোটিনের উদাহরণটা কি হবে? মোনোমেরিক প্রোটিনের উদাহরণ হবে সাইটোক্রোম সি। এই সাইটোক্রোম সি নামক প্রোটিনে একটি মাত্র পলিপেপটাইড শৃঙ্খল থাকে। কিসে থাকে? সাইটোক্রোম সি। নাম্বার 2 হচ্ছে ডাইমেরিক প্রোটিন। এই ডাইমেরিক প্রোটিনটা কি? যখন প্রোটিনে দুটি মাত্র পলিপেপটাইড শৃঙ্খল থাকে। কি হয়? প্রোটিন যখন দুটি মাত্র পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত হয়। তাহলে প্রোটিন দুটি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত হলে তখন সেটি হলো ডাইমেরিক প্রোটিন। তো এই ডাইমেরিক প্রোটিনের তাহলে উদাহরণ কি হবে? ডাইমেরিক প্রোটিনের উদাহরণ হবে ট্রান্স অ্যামাইলেজ। কি হবে? ট্রান্স অ্যামাইলেজ। নাম্বার 3 ট্রাইমেরিক প্রোটিন। ট্রাইমেরিক প্রোটিনটা কি? প্রোটিনে যখন 3টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে। কয়টি? একটি প্রোটিনে যখন 3খানা পলিপেপটাইড শৃঙ্খল থাকে। এই ট্রাইমেরিক প্রোটিনের তাহলে উদাহরণ কি? ট্রাইমেরিক প্রোটিনের উদাহরণ হলো হিমোএরিথ্রিন। কি বললাম? হিমোএরিথ্রিন। নাম্বার 4 টেট্রামেরিক প্রোটিন। এই টেট্রামেরিক প্রোটিনটা কি? একটি প্রোটিনে যখন 4টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে। কয়টি? 4টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে। তাহলে এই টেট্রামেরিক প্রোটিনের উদাহরণ কি হবে? টেট্রামেরিক প্রোটিনের উদাহরণ হবে তাহলে হিমোগ্লোবিন। ক্লিয়ার? তো দেখো একটি প্রোটিনে যখন 2 থেকে 10টি
পলিপেপটাইড শৃঙ্খল থাকে। কয়টি? প্রোটিনের মধ্যে তখন সেই ধরনের প্রোটিনকে কি বলা হয়? অলিগোপ্রোটিন। কি বলা হয়? ক্লিয়ার? এবার আসছি, প্রোটিনের মধ্যে যখন 10-এর অধিক পলিপেপটাইড শৃঙ্খল থাকে, কি বললাম? প্রোটিনের মধ্যে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় মাল্টিমেরিক প্রোটিন। কি বলা হয়? মাল্টিমেরিক প্রোটিন। এবার দেখো, এই যে মাল্টিমেরিক প্রোটিন, এই মাল্টিমেরিক প্রোটিনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক নম্বর হলো হোমোমেরিক প্রোটিন। এই হোমোমেরিক প্রোটিনে পলিপেপটাইড শৃঙ্খলগুলো একই রকমের দেখতে হয়। কি হয়? পলিপেপটাইড শৃঙ্খল একই রকমের হয়। এই হোমোমেরিক প্রোটিনের উদাহরণগুলো তাহলে কি হবে? হোমোমেরিক প্রোটিনের প্রকৃষ্ট উদাহরণ হলো বিটা গ্যালাক্টোসাইডেজ। ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে হেটারোমেরিক প্রোটিন। এই হেটারোমেরিক প্রোটিনটা কি? এই হেটারোমেরিক প্রোটিনে পলিপেপটাইড শৃঙ্খলগুলো ভিন্ন রকমের দেখতে হয়, অর্থাৎ একই ধরনের পলিপেপটাইড শৃঙ্খল হবে না। হেটারোমেরিক প্রোটিনে পলিপেপটাইড শৃঙ্খলগুলো বিভিন্ন ধরনের হয়। তাহলে হেটারোমেরিক প্রোটিনের উদাহরণ কি হবে? হেটারোমেরিক প্রোটিনের উদাহরণ হবে হিমোগ্লোবিন। কি হবে? হিমোগ্লোবিন। ক্লিয়ার? আকৃতি এবং দ্রাব্যতা অনুসারে সরল প্রোটিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো নাম্বার 1 ফাইব্রাস প্রোটিন বা তন্তুময় প্রোটিন এবং নাম্বার 2 হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। তো ফাইব্রাস প্রোটিন বা তন্তুময় প্রোটিনটা কি? যখন প্রোটিনের মধ্যে পলিপেপটাইড শৃঙ্খল, কি বললাম? পলিপেপটাইড শৃঙ্খল বা পলিপেপটাইড চেন একটি নির্দিষ্ট অক্ষ বরাবর সুসজ্জিত থাকে, তখন সেই ধরনের প্রোটিনকে বলা হয় তন্তুময় প্রোটিন, অর্থাৎ যখন সেই প্রোটিনকে দেখতে লাগে তন্তুর ন্যায়, সেই ধরনের প্রোটিনকে বলা হয় তন্তুময় বা ফাইব্রাস প্রোটিন। তো এই ফাইব্রাস প্রোটিনের উদাহরণগুলো কি কি? ফাইব্রাস প্রোটিনের উদাহরণগুলো হলো কেরাটিন, কোলাজেন,
ফাইব্রোইন, এইগুলো হলো ফাইব্রাস প্রোটিনের প্রকৃষ্ট উদাহরণ। নাম্বার 2 হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। তো এই গ্লোবিউলার প্রোটিন কি? যে সমস্ত প্রোটিন আকৃতিতে গোলাকার হয় সেই ধরনের প্রোটিনগুলোকে বলা হয় গ্লোবিউলার প্রোটিন। তো গ্লোবিউলার প্রোটিনের প্রকৃষ্ট উদাহরণ তাহলে কি কি? গ্লোবিউলার প্রোটিনের প্রকৃষ্ট উদাহরণ হবে ইনসুলিন, মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, ইত্যাদি। এগুলো হলো গ্লোবিউলার প্রোটিন। ক্লিয়ার? দ্বিতীয় নম্বরে আসছি যুগ্ম প্রোটিন বা যাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। তো দেখো, প্রোটিন মানেই অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করবে, তাই তো? তো প্রোটিন যদি অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্যান্য রাসায়নিক পদার্থ তৈরি করে, কি বললাম? প্রোটিন যদি অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্যান্য রাসায়নিক পদার্থ উৎপন্ন করে বা তৈরি করে, তখন সেই ধরনের প্রোটিনগুলোকে বলা হয় যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। তো এই কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে কি বললাম? যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশকে কি বলা হয়? অপ্রোটিন অংশকে বলা হয় কি বলতো? প্রস্থেটিক গ্রুপ। দেখো, এটি একটি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটি হচ্ছে যুগ্ম প্রোটিন। এই যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশটাকে বলা হয় কি? প্রস্থেটিক গ্রুপ, তাই তো? তাহলে দেখো, তোমরা সাধারণত জানো যে প্রোটিনের অপ্রোটিন অংশটাকেই বলা হয় প্রস্থেটিক গ্রুপ, তাই তো? তাহলে এটি কি ধরনের প্রোটিন যদি কোয়েশ্চেন আসে, তাহলে এটি হবে যুগ্ম প্রোটিন। অর্থাৎ যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশটাকেই বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপ কি করে? প্রোটিন এর কার্য ঠিক করে, অর্থাৎ কোন প্রোটিন কি কাজ করবে সেটি ঠিক করে কেবলমাত্র এই প্রস্থেটিক গ্রুপই। তো এই যুগ্ম প্রোটিনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? প্রথমটি হচ্ছে গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ প্রোটিনের অপ্রোটিন অংশ, অর্থাৎ যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশটা যখন কার্বোহাইড্রেট হয়, কি বললাম? যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশটি কার্বোহাইড্রেট হলে এই যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশটি যদি কার্বোহাইড্রেট হয়, তখন তাকে বলা হবে কি? গ্লাইকোপ্রোটিন। ক্লিয়ার? তো এই গ্লাইকোপ্রোটিনের তাহলে উদাহরণ কি হবে? প্রোটিওগ্লাইকেন। গ্লাইকোপ্রোটিনের একটি উদাহরণ হলো প্রোটিওগ্লাইকেন। কি বললাম? প্রোটিওগ্লাইকেন হলো গ্লাইকোপ্রোটিনের একটি প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ আরেকভাবে এই গ্লাইকোপ্রোটিনকে আমরা লিখতে পারি কি বলতো? প্রোটিন এর সাথে যখন কার্বোহাইড্রেট যোগ হয়, দিয়ে গঠন করে কি? গ্লাইকোপ্রোটিন। এটা তোমরা মনে রাখার সুবিধার্থে ব্যবহার করতে পারো। নাম্বার 2 হচ্ছে লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিন কি? দেখো, যুগ্ম প্রোটিনের যে অপ্রোটিন অংশটিতে লিপিড যুক্ত থাকে, অর্থাৎ একে আমরা লিখতে পারি প্রোটিন
তার সাথে লিপিড। এই প্রোটিন আর লিপিড এই দুটো যোগ হয়ে তৈরি করে কি লিপোপ্রোটিন। তাহলে লিপোপ্রোটিনের উদাহরণ কি হবে? উদাহরণ হলো সিরাম, এলডিএল। এই এলডিএল এর ফুল ফর্ম হলো লো ডেনসিটি লিপোপ্রোটিন। নাম্বার 3, নিউক্লিয় প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিনটা কি? যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশটিতে যখন নিউক্লিক অ্যাসিড যুক্ত থাকে তাহলে আমরা একে লিখতে পারি প্রোটিন। প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড যোগ হয়ে গঠন করে কি এই যে নিউক্লিয় প্রোটিন। তাহলে নিউক্লিয় প্রোটিনের প্রকৃষ্ট উদাহরণ কি হবে? নিউক্লিয় প্রোটিনের উদাহরণ হবে ক্রোমাটিন। কি বললাম? ক্রোমাটিন হবে নিউক্লিয় প্রোটিনের প্রকৃষ্ট উদাহরণ। নাম্বার 4, ফসফোপ্রোটিন। তো এই ফসফোপ্রোটিনটা কি? যুগ্ম প্রোটিনের যে অপ্রোটিন অংশটিতে ফসফেট যুক্ত থাকে তাহলে আমরা একে লিখতে পারি প্রোটিন, তার সাথে ফসফেট। এই প্রোটিন আর ফসফেট যুক্ত হয়ে গঠন করে ফসফোপ্রোটিন। তাহলে এই ফসফোপ্রোটিনের উদাহরণ কি হবে? ফসফোপ্রোটিনের প্রকৃষ্ট উদাহরণ হলো কেসিন। কি বললাম? কেসিন। ক্লিয়ার? নাম্বার 5, মেটালোপ্রোটিন। এই মেটালোপ্রোটিনটা কি? যুগ্ম প্রোটিনের যখন অপ্রোটিন অংশটিতে মেটাল বা ধাতু যুক্ত থাকে তখন সেই ধরনের প্রোটিনকে বলা হয় মেটালোপ্রোটিন। এটাকে আমরা লিখতে পারি প্রোটিন, তার সাথে যোগ হবে কি মেটাল, যার বাংলা হচ্ছে ধাতু। তাহলে এর প্রকৃষ্ট উদাহরণ হলো হিমোগ্লোবিন। কি বললাম? হিমোগ্লোবিন। 6 নম্বরে আসছি ফ্ল্যাভোপ্রোটিন। ফ্ল্যাভোপ্রোটিনটা কি? যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশটিতে যখন ফ্ল্যাভিন গ্রুপ যুক্ত থাকে তখন সেই ধরনের প্রোটিনকে বলা হয় ফ্ল্যাভোপ্রোটিন। অর্থাৎ ফ্ল্যাভোপ্রোটিনকে আমরা বিশ্লিষ্ট করে লিখতে পারি। কি লিখতে পারি? প্রোটিন, তার সাথে যুক্ত হবে কি ফ্ল্যাভিন গ্রুপ। তাহলে এই ফ্ল্যাভোপ্রোটিনের প্রকৃষ্ট উদাহরণ হবে NADH ডিহাইড্রোজিনেজ। ক্লিয়ার? এরপর 3য় নম্বরে আসছি আহৃত প্রোটিন বা ডিরাইভড প্রোটিন। তো এই আহৃত প্রোটিন বা ডিরাইভড প্রোটিনটা কি? যখন প্রোটিন কার কার সাথে বিক্রিয়া করে? যখন প্রোটিন অ্যাসিড, ক্ষার বা উৎসেচকের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? যে সমস্ত জৈব যৌগ সৃষ্টি করে। কি বললাম? যে সমস্ত যৌগ সৃষ্টি করে তাদের বলা হয় আহৃত প্রোটিন বা ডিরাইভড প্রোটিন। তো এই ডিরাইভড প্রোটিন বা আহৃত প্রোটিনকে মোট 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রথমটি হচ্ছে প্রাইমারি ডিরাইভড প্রোটিন বা প্রাথমিক আহৃত প্রোটিন, দ্বিতীয়টি হচ্ছে মেটা প্রোটিন, তৃতীয় নম্বর হচ্ছে কোয়াগুলেটেড প্রোটিন, চতুর্থ নম্বর হচ্ছে সেকেন্ডারি প্রোটিন বা গৌণ প্রোটিন। প্রথমে আসছি প্রাইমারি ডিরাইভড প্রোটিন। এই প্রাইমারি ডিরাইভড প্রোটিনটা কি? প্রোটিন যখন অ্যাসিড বা উৎসেচকের সঙ্গে বিক্রিয়া করে, কি বললাম? প্রোটিন যখন অ্যাসিড বা উৎসেচকের সঙ্গে বিক্রিয়া করে প্রথম যে যৌগটা উৎপন্ন করবে, কি বললাম? অ্যাসিড বা উৎসেচকের সঙ্গে বিক্রিয়া করে প্রোটিন প্রথম যে যৌগ উৎপন্ন করবে
তাকেই বলা হয় প্রাইমারি ডিরাইভড প্রোটিন। বুঝতে পেরেছো? অর্থাৎ প্রাইমারি, প্রথমে যে যৌগটা উৎপন্ন হবে প্রোটিনের থেকে, প্রোটিন উৎসেচক বা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রথম যে যৌগটা উৎপন্ন করবে সেই যৌগটাকে বলা হবে প্রাথমিক ডিরাইভ বা আর্হিত প্রোটিন বা প্রাইমারি ডিরাইভ প্রোটিন। নাম্বার 2 হচ্ছে মেটা প্রোটিন। এই মেটা প্রোটিনটা কি? মেটা প্রোটিন হচ্ছে অ্যাসিড বা ক্ষারের সঙ্গে যখন প্রোটিন অনেকক্ষণ ধরে বিক্রিয়া করে। কি বললাম? অ্যাসিড বা ক্ষারের সঙ্গে, অ্যাসিড অথবা ক্ষারের সঙ্গে প্রোটিন কি বললাম? অ্যাসিড বা ক্ষারের সঙ্গে প্রোটিন দীর্ঘ সময় যখন বিক্রিয়া করে তখন সেই প্রোটিনটাকে বলা হয় মেটা প্রোটিন। এবার আসছি কোয়াগুলেটেড প্রোটিন। কোয়াগুলেটেড প্রোটিনটা কি? যে সমস্ত প্রোটিন, কি বললাম? যে সমস্ত প্রোটিন তাপ বা অ্যালকোহলের উপস্থিতিতে, কি বললাম? যে সমস্ত প্রোটিন তাপ অথবা অ্যালকোহল, এই তাপ অথবা অ্যালকোহলের উপস্থিতিতে কি করে? প্রোটিনটা আর্দ্র বিশ্লিষ্ট হয় এবং প্রোটিনটা জমে যায়, তখন তাকে বলা হয় কোয়াগুলেটেড প্রোটিন। তাহলে জমে যাওয়া এক ধরনের প্রোটিনকেই বলা হয় কোয়াগুলেটেড প্রোটিন। কোয়াগুলেট অর্থাৎ জমে যাওয়া। তাপ বা অ্যালকোহলের প্রভাবে যখন প্রোটিন আর্দ্র বিশ্লিষ্ট হয় অর্থাৎ জমে যায় তখন তাকেই বলা হয় কোয়াগুলেটেড প্রোটিন। তাহলে বলে রাখি, এই যে কোয়াগুলেটেড প্রোটিন, এই কোয়াগুলেটেড প্রোটিনের কি হয়? অবস্থার পরিবর্তন হয়, তাই তো? তো এই কোয়াগুলেটেড প্রোটিনের দেখো কোনো কর্মক্ষমতা থাকে না। তাহলে কোয়াগুলেটেড প্রোটিনের একটি বিশেষ বৈশিষ্ট্য কি? এই কোয়াগুলেটেড প্রোটিনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই কোয়াগুলেটেড প্রোটিনের কার্যক্ষমতা থাকে না। ক্লিয়ার? নাম্বার 4-এ আসছি সেকেন্ডারি প্রোটিন। এই সেকেন্ডারি প্রোটিনটা কি? আর্দ্র বিশ্লেষিত প্রোটিনের থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সৃষ্টি হয়। কি বললাম? আর্দ্র বিশ্লেষিত প্রোটিনের থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সৃষ্টি হয়। তাকেই বলা হয় সেকেন্ডারি প্রোটিন বা গৌণ প্রোটিন। এরপরে আসছি কাজ অনুসারে প্রোটিনের শ্রেণীবিভাগ। কাজ অনুসারে প্রোটিনকে 9 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো নাম্বার 1 এনজাইম। এই উৎসেচক হিসেবে প্রোটিন কি কাজ করে? প্রোটিন জৈব অনুঘটক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? জৈব অনুঘটক হিসেবে কাজ করে। ক্লিয়ার? রেগুলেটর প্রোটিন বা নিয়ন্ত্রক প্রোটিন। রেগুলেটর প্রোটিন বা নিয়ন্ত্রক প্রোটিনটা কি? প্রোটিন যখন কোনো কিছু নিয়ন্ত্রণ করে অর্থাৎ কোষের যখন কার্যাবলী নিয়ন্ত্রণ করে তখন সেই ধরনের প্রোটিনই হলো নিয়ন্ত্রক প্রোটিন। ট্রান্সপোর্ট প্রোটিন। এই ট্রান্সপোর্ট প্রোটিনটা কি? এই ট্রান্সপোর্ট প্রোটিন হলো প্রোটিন যখন কোষীয় পরিবহনে অংশ নেয় তখন সেই ধরনের প্রোটিন হলো ট্রান্সপোর্ট প্রোটিন। কিসে অংশ নেয়? কোষীয় পরিবহনে। ক্লিয়ার? নাম্বার 5 হচ্ছে স্টোরেজ প্রোটিন। প্রোটিন যখন খাদ্যে স্টোরেজ বা সঞ্চয় হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে ব্যবহৃত হয়? প্রোটিন যখন খাদ্যে সঞ্চিত থাকে তখন সেই ধরনের প্রোটিন হলো সঞ্চয়ী প্রোটিন। যেমন ধরো ডিমের মধ্যে কি থাকে? প্রোটিন।
ডিমের মধ্যে যে প্রোটিন থাকে সেটি হলো অ্যালবুমিন। কি থাকে? অ্যালবুমিন নামক প্রোটিন ডিমের মধ্যে উপস্থিত থাকে। ক্লিয়ার? নাম্বার 5 হচ্ছে কন্ট্রাকটাইল বা মোটাইল প্রোটিন, যাকে বলা হয় চলমান প্রোটিন। এই চলমান প্রোটিনটা কি? যে সমস্ত প্রোটিন কি করে? কোষীয় চলনে সাহায্য করে। কি করে? কোষীয় চলনে সাহায্য করে। নাম্বার 6 স্ট্রাকচারাল প্রোটিন বা স্ক্লেরোপ্রোটিন। এই স্ট্রাকচারাল প্রোটিনটা কি? যে সমস্ত প্রোটিন কোষীয় গঠনে সাহায্য করে। কি বললাম? যে সমস্ত প্রোটিন কোষীয় গঠনে অর্থাৎ দেহ গঠনে সাহায্য করে যে সমস্ত প্রোটিন। নাম্বার 7 প্রোটেক্টিভ প্রোটিন। প্রোটেক্টিভ প্রোটিনটা কি? যে সমস্ত প্রোটিন দেহকে অন্য কোনো জীবাণুর থেকে প্রোটেক্ট করে, সেই ধরনের প্রোটিনকে বলা হয় প্রোটেক্টিভ প্রোটিন। নাম্বার 8 হচ্ছে টক্সিন প্রোটিন। যে সমস্ত প্রোটিন টক্সিন অর্থাৎ বিষ উৎপন্ন করে, অর্থাৎ সেই সমস্ত প্রোটিন দেহের কোনো অঙ্গের সংস্পর্শে আসলে সেই অঙ্গের কার্যক্ষমতাটাকে নষ্ট করে দেয়, সেই সমস্ত প্রোটিনকে বলা হয় টক্সিন প্রোটিন বা বিষ উৎপাদনকারী প্রোটিনকেই বলা হয় টক্সিন প্রোটিন। নাম্বার 9 এক্সোটিক প্রোটিন। এই এক্সোটিক প্রোটিন কি? কিছু কিছু প্রোটিন রয়েছে এখনো যাদের কার্যক্ষমতা সম্পর্কে এখনো জানা যায়নি, সেগুলো হলো নন স্ট্যান্ডার্ড প্রোটিন। আমরা মোট প্রকৃতিতে আগের ক্লাসেই পড়িয়েছি 22টি প্রোটিন রয়েছে, তার মধ্যে 20টি হচ্ছে স্ট্যান্ডার্ড এবং বাকি দুটি হচ্ছে নন স্ট্যান্ডার্ড। এই বাকি যে দুটি নন স্ট্যান্ডার্ড প্রোটিন, এগুলোই এক্সোটিক প্রোটিনের মধ্যেই পড়ে। তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।